আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ভাগ্য নির্বাচন। এই নির্বাচনে শেষ পর্যন্ত কোন দল জয়ী হয়ে বাংলাদেশের সরকার তৈরি করে, এই প্রশ্ন বাংলাদেশের প্রতিটি মানুষের মনে। আমরা বাংলাদেশের নির্বাচনকে খুব ক্লোজলি কভার করার চেষ্টা করছি। গত কয়েকদিন ধরে আমরা ধারাবাহিক বিভিন্ন রকমের পরিসংখ্যানকে স্টাডি করেছি, আর সেই পরিসংখ্যান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বাংলাদেশে এই নির্বাচনে 5টি অন্যতম কারণের জন্য জামাত এবং তার জোট সঙ্গীরা বিএনপি দলকে পরাস্ত করে বিপুল ভোটে জয়ী হতে চলেছে বা জয়ী হবার সম্ভাবনা রয়েছে। 54 বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি কিংবা তত্ত্বাবধায়ক সরকার তারা বাংলাদেশ শাসন করে এসেছে। এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটতে চলেছে। নজিরবিহীনভাবে জামাত তারা প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে বলেই ইঙ্গিত বিভিন্ন মহলে। আজকের এই ভিডিওতে আমরা তথ্যমূলক বিশ্লেষণ করব কোন 5 কারণে জামাত এই জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে চলেছে। আলোচনার শুরুতেই আমরা বিশ্লেষণ করব বাংলাদেশে বর্তমানে যে ভোটের হাওয়া, অর্থাৎ কোন দলের পালে এখন হাওয়া বেশি। বাংলাদেশে 2025 সাল জুড়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ইউনিয়নের ভোট হয়েছে, ছাত্রদের ভোট হয়েছে, এবং সেই ভোটগুলিতে জামাতের যে স্টুডেন্টস উইং অর্থাৎ ছাত্র শিবির, সেই ছাত্র শিবির তারা নজিরবিহীন সাফল্য পেয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়ে। অন্য রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এবং এনসিপির যে ছাত্র শাখা ছিল তারা কিন্তু এই নির্বাচনগুলিতে কোনোভাবেই জামাতের যে ছাত্র শিবির তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে উঠতেই পারেনি। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28টি আসনের মধ্যে ছাত্র শিবির 23টাতে জয়ী হয়েছে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানেও 25টার মধ্যে 20টি আসন পেয়েছে জামাতের ছাত্র শিবির। একই অবস্থা চিটাগং ইউনিভার্সিটি 26-24 এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-20। 90% বেশি আসনে জয়ী হয়েছে জামাতের ছাত্র শিবির। ছাত্ররা যখন বাংলাদেশে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, নির্ণায়ক ভূমিকা পালন করছে, আর সেখানে জামাতের ছাত্র শিবির তারা এই নজিরবিহীন নজর কাড়া ফল তারা করেছে এবং এই প্রভাব সাধারণ জনমানুষে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। এতে ইঙ্গিত করা যায় যে সাধারণ মানুষ যারা জল মেপে চলে, যারা ফ্লোটিং ভোট, যে সাধারণ মানুষ যারা সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের কর্মী না, সেই সমস্ত মানুষ তারা চেষ্টা করে তাদের ভোট যেন নষ্ট না হয়ে যায়, তারা সেই দলকেই ভোট দেবে যে দলের জয়ী হবার সম্ভাবনা সবচাইতে বেশি। ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের আগে ট্রেইলারে যখন ছাত্র শিবির এই নজর কাড়া ফল করেছে, সেখানে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বিশ্বাস তৈরি হতে শুরু করেছে যে জামাতই আগামী দিনে সরকার তৈরি করবে। যে কোনো দেশের ক্ষেত্রেই এই ফ্লোটিং ভোট নির্ণয় করে কোন দল জয়ী হবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে আওয়ামী লীগ দলকে এই ভোটে থেকে বাজেয়াপ্ত করবার জন্য। 24 সালের আগস্টের আগে হাসিনা সরকার এক টানা 15.5 বছর ক্ষমতাসীন ছিলেন। এই সময় দেশে বিপুল পরিমাণে মানুষ তারা আওয়ামী লীগ দল করতেন। এখন হঠাৎ করে আওয়ামী লীগ দল নিষিদ্ধ হওয়ার ফলে এখনো যে অল্প সংখ্যক আওয়ামী লীগ কর্মী বাংলাদেশে বেঁচে আছেন যারা মনে করেন এই দলই তারা করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অপশন নেই আওয়ামী লীগকে ভোট দেওয়ার। ফলে এই আওয়ামী লীগ কর্মীরা যেদিকে যাবে সেই দল তার পাল্লা অনেকখানি ভারী হবে, না কোনো সন্দেহ নেই। তো এখানে সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে, বিএনপি না জামাত। এখন বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতাসীন ছিল তখন বিএনপি দলের ওপরে আওয়ামী লীগ নেতা এবং কর্মীরা নিদারুণ অত্যাচার করেছে। তাদের নামে ভুয়ো মামলা দেওয়া, তাদেরকে গুম করা, খুন করা, একাধিক অত্যাচার ও অন্যায় হয়েছে। এখন এই আওয়ামী লীগ যদি বিএনপি দলে যায়, যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগ সেই সমস্ত নেতা কর্মীদেরকে শুধু বদল নয় তারা বদলাও নেবে, এই আশঙ্কা কিন্তু রয়েছে আওয়ামী লীগ নেতাদের একাংশের মনে। ফলে তারা জামাতকে তুলনামূলক নিরাপদ মনে করছে, কারণ জামাত অতীতে কোনোদিন ক্ষমতায় থাকেনি এবং তার কারোর বিরুদ্ধে প্রতিশোধ বা বদলা নেওয়ারও কিছু নেই। তাই আওয়ামী লীগ দলের একটা বড় অংশের মানুষ তারা মনে করছেন যে তারা জামাতকে ভোট দেবে, জামাতকে ভোট দিলে তারা আগামীতে নিরাপদ থাকবে। তো এখান থেকে অনুমান করা যায় যে ফ্লোটিং ভোটের একটা বড় অংশ জামাত পেতে চলেছে। সুতরাং 1 নম্বর কারণ, এই ফ্লোটিং ভোটের পাল্লা জামাতের দিকে ভারী হওয়ার কারণেই দাড়ি পাল্লা শক্তিশালী হবে বলেই অনুমান হয়। দ্বিতীয় বৃহত্তম কারণ জামাতের অনুকূলে যেটা যাচ্ছে, তা বাংলাদেশে এই মুহূর্তে নিঃসন্দেহে বিএনপি শক্তিশালী রাজনৈতিক দল। তো বিএনপির ক্ষেত্রে বর্তমানে যে ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেল তা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু। খালেদা জিয়ার শূন্যতা ভরাট করার মতো ক্ষমতা বিএনপি দলের কোনো নেতার নেই। এমনকি তারেক রহমান, যার স্বদেশে প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি কর্মী তারা পথ চেয়েছিলেন কবে তারেক রহমান দেশে ফিরবেন। তারেক রহমান দেশে ফিরলেন এমন এক সময়ে যখন তার মা ইন্তেকাল করলেন, এবং বিএনপি যেহেতু পরিবারতান্ত্রিক একটি দল, সেই পরিবারতান্ত্রিক দলের
পরিবারের সদস্য গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই, কিন্তু তারেক রহমান দেশে ফিরে এখন কোনোভাবেই দেশের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য হতে পারছেন না। দেশের বড় অংশের মানুষ তারেক রহমানকে মেনে নিতে পারছেন না, এমনকি দেশের মানুষের সঙ্গে তার যে যোগাযোগ, সেই যোগাযোগ অত্যন্ত ক্ষীণ। অপরদিকে বিএনপি দলের যারা প্রবীণ নেতা, মির্জা ফখরুল ইসলামের মতো নেতা, যিনি শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রেস কনফারেন্সে দিতে গিয়ে অবজ্ঞা ভরে যেভাবে ওসমান হাদির নাম ভুল করলেন, তাকে হাজী সাহেব বললেন, এমনকি তার ইনকলাব মঞ্চের নাম পর্যন্ত তিনি 3 বার শুনেও সঠিক করে বলতে পারলেন না। এই মির্জা ফখরুল ইসলামদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কোনোভাবেই নির্ভরযোগ্য মনে করে না। তো বিএনপি দলের যে প্রবীণ নেতৃত্ব, সেই প্রবীণ নেতৃত্বের সীমাহীন ঔদ্ধত্য এবং তাদের দুর্নীতির সঙ্গে আপোষ করার ঝুড়ি ঝুড়ি অভিযোগ আছে বাংলাদেশে। ফলে বিএনপি দল বর্তমানে তারা প্রতিদিন তাদের রাজনৈতিক শক্তি ক্ষয় হচ্ছে, তারা প্রতিদিন দুর্বল হচ্ছে একটু একটু করে। যদিও বাংলাদেশ সাক্ষী থাকলো পৃথিবীর সর্ববৃহৎ জানাজা, কোন নারীর মৃত্যুতে, পৃথিবীর ইতিহাসে মুসলিম কোন নারীর মৃত্যুতে এত বৃহৎ মানুষের সমাগম জানাজাতে পৃথিবী কোনোদিনও দেখেনি। সেদিক থেকে ভাগ্যবতী ছিলেন খালেদা জিয়া। বাংলাদেশ সাধারণ মানুষের আশীর্বাদ, দোয়া তিনি পেয়েছেন, কিন্তু এই দোয়া খালেদা জিয়া ব্যক্তিগতভাবে পেলেও বিএনপি দল কিন্তু এই দোয়া পাচ্ছে না। সাধারণ মানুষের একটা বড় অংশ বিএনপি দলকে তারা ভরসাযোগ্য বলে মনে করতে পারছেন না। তার কারণ ইতিমধ্যে জুলাই বিপ্লবের পর, হাসিনা সরকারের পতন এবং দেশ থেকে পলায়নের পর বাংলাদেশের সাধারণ মানুষ যখন ভারতবর্ষের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, সেই সময় আমরা জানি তারেক রহমান দেশে ফেরার আগেই ভারতবর্ষের সঙ্গে তার একটা বোঝাপড়া হয়েছে বলে অভিযোগ। ভারতবর্ষের বিভিন্ন মিডিয়াতে লেখালেখি হয়েছে, এমনকি বাংলাদেশেরও প্রথম সারির প্রত্যেকটি দৈনিকই তারা জানিয়েছে যে তারেক রহমানের সঙ্গে ভারতবর্ষের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এবং ভারতবর্ষ আশাবাদী তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং ভারতবর্ষের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হবে। এইখানেই বাংলাদেশের একটা বড় অংশ মানুষের অভিযোগ যে এটা বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, এমনকি নতুন প্যাকেটে পুরনো খাবার। বিএনপির ভাবমূর্তি অনেকখানি কলুষিত। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের আপামর জনগণ যখন একজন স্বদেশী নেতা চাইছেন, যে নেতা বাংলাদেশকে ফার্স্ট প্রায়োরিটি দেবে, সেই ক্ষেত্রে তারেক রহমান কিন্তু যোগ্যতম বা বিশ্বাসযোগ্য মুখ হয়ে উঠতে পারছেন না। এটা বিএনপি দলের ক্ষেত্রে বড়সড় ক্ষতি। অন্যদিকে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি দলের উঁচু থেকে নিচু তলার সমস্ত বড় মেজো ছোট সব নেতারা বিপুল পরিমাণের অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন। গত 1.5 বছর ধরে এই বিএনপি দলের নেতারা সাধারণ মানুষ, ব্যবসায়ীদেরকে জুলুম করে চাঁদাবাজি করছে এবং হাট ঘাট মাঠ দোকান বাজার কেউ এই বিএনপির চাঁদাবাজি থেকে রক্ষা পায়নি বলে বিপুল পরিমাণে অভিযোগ জমা হয়েছে ইতিমধ্যেই। মানুষ এই চাঁদাবাজের হাত থেকে বাঁচতে চাইছে এবং অফিসে অফিসে যে দুর্নীতি, সেই দুর্নীতির হাত থেকে বাঁচতে তারা ত্রাহি ত্রাহি রব করছে, তারা মরিয়া হয়ে উঠেছে, তারা একটি সৎ বিকল্প খুঁজছেন। এই ক্ষেত্রে আমরা কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ যদিও কিছু আর্থিক বিকাশ, উন্নয়ন, অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে উন্নতি করেছিল, কিন্তু এই সময়ের মূল অভিযোগ ছিল অর্থনৈতিক কেলেঙ্কারি। সেই কেলেঙ্কারি কেমন ছিল তার ছোট্ট কিছু নমুনা আমরা দেখে নিই। ঢাকা শহরের বাস ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ বাস টার্মিনাল, বাস স্ট্যান্ড এবং বাস ওনার্স অ্যাসোসিয়েশন, এই সমস্ত নানান নামে প্রতিদিনে প্রায় 3 কোটি টাকা চাঁদা আদায় করা হতো। অন্যদিকে এই 15 বছরের মেয়াদে বাংলাদেশের এই আওয়ামী লীগ নেতারা বিদেশে টাকা হাওলা করেছেন প্রায় 2 ট্রিলিয়ন বাংলাদেশি টাকা। ভয়ঙ্কর পরিমাণ টাকা অসৎ উপায়ে দেশ থেকে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ নেতারা। অন্যদিকে পরিকাঠামো নির্মাণ, যেমন যমুনা সেতু, এই ধরনের বড় অবকাঠামো নির্মাণ করার কাজে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার সরাসরি বিপুল পরিমাণের অর্থনৈতিক কেলেঙ্কারি করেছে। আর সেই কেলেঙ্কারি পরিমাণ কত? প্রায় 3 ট্রিলিয়ন, 2.8 ট্রিলিয়ন টাকার দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। এই দুর্নীতির ঐতিহ্যকে বহাল রেখে বাংলাদেশে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার চলছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়েও কিন্তু বাংলাদেশে সমান তালে দুর্নীতি চলছে, যে দুর্নীতিকে রোধ করা যায়নি। এই কথা আমরা দাবি করছি। বাংলাদেশের সাম্প্রতিক একটি সার্ভে হয়েছে, এই সার্ভে করেছে বাংলাদেশের পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার। তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্টের নাম ইকোনমিক ডাইনামিক্স অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন 2025। এই রিপোর্টে প্রকাশ পেয়েছে যে বর্তমানে বাংলাদেশের প্রতি 100 পরিবারের মধ্যে 12টি পরিবারকে কোনো না কোনো ভাবে এই রাজনৈতিক দলের নেতাদেরকে, পুলিশকে কিংবা সরকারি কর্মীকে তাদেরকে ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে বাংলাদেশে কোনো কাজই হয় না। আজকের এই ইউনূস সরকারের সময়ে তার 39% ঘুষ যায় পুলিশের কাছে এবং 33% ঘুষ যায় বিএনপি, বিশেষ করে অভিযোগ বিএনপি দলের বিরুদ্ধে। বিএনপি দলের নেতাদের কাছে গেছে 33% ঘুষ,
অপরদিকে সরকারি অফিসগুলো সব ঘুঘুর বাসা, টাকা না দিলে ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না, সাধারণ মানুষ ঘুষ না দিয়ে পরিষেবা পায় না। 50% মানুষ সরাসরি অভিযোগ করেছে তারা ঘুষ না দিয়ে কোনো সরকারি পরিষেবা পাচ্ছেন না। এই দেশ জুড়ে যে মানুষ যখন এই চাঁদাবাজি, জুলুমবাজি এবং এই অন্যায়ের শিকার, এই অন্যায়ের প্রতিকার মানুষ খুঁজছেন, সেখানেই আমরা বলতে পারি যে জামাত এমন একটি রাজনৈতিক দল যে দলের কোনো নেতার বিরুদ্ধে এখনো কোনো প্রমাণিত ঘুষ খাওয়া বা চাঁদাবাজি করার অভিযোগ নেই। কারণ জামাত দলের রাজনৈতিক আদর্শই সততা। তারা ঘোষণা করেছে তাদের মূল লড়াই হচ্ছে দুর্নীতি থেকে মুক্তি, 1 নম্বর। 2 নম্বর তার যে স্বাধীন বিচার ব্যবস্থা ও ইনসাফ দেওয়া। এই নির্বাচনী ইস্তাহারে জামাত দলের প্রধান যে ঘোষণা, তারা বিচার ব্যবস্থাকে প্রশাসন থেকে সম্পূর্ণ পৃথক করবে, অর্থাৎ স্বাধীন বিচার ব্যবস্থা তারা উপহার দেবে বাংলাদেশকে। যে কোনো উন্নয়নশীল দেশে প্রধান চ্যালেঞ্জ, গণতন্ত্রের সবচাইতে বড় বিপদ সরকার থেকে বিচার ব্যবস্থাকে আলাদা করা। কারণ অধিকাংশ দেশেই গণতন্ত্রের নামে আমরা জানি যে শাসকের ইচ্ছাই হয়ে যায় বিচারকের ইচ্ছা, শাসকের অঙ্গুলি হিলনে বিচারক নাচ করে। তাই অধিকাংশ গণতান্ত্রিক দেশেই বিরোধী দলনেতাকে জেলে যেতে হয় নানান কেলেঙ্কারি, নানান দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে। ইমরান খান পাকিস্তানে আমরা জানি কি কারণে এখন জেলে আছেন। আমরা একইভাবে দেখেছি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সময়ে খালেদা জিয়ার উপরে কি অন্যায় হয়েছে, বিচারের নামে প্রহসন করে তাকে দীর্ঘদিন বন্দী করে রাখা হয়েছে, এমনকি চিকিৎসা করার যে মানবিক অধিকারটুকু থেকেও বঞ্চিত করা হয়েছিল খালেদা জিয়াকে। তাই এই যে অভিশাপ, গণতান্ত্রিক দেশের বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করা যে অভিশাপ, এই অভিশাপ থেকে মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। অন্তত তারা এই ঘোষণা করেছেন বারবার। অপরদিকে তারা বলেছেন যে জুলাই বিপ্লবের আদর্শকে বাস্তবায়িত করবেন। এখনো পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে যে জুলাই বিপ্লবের সনদ, সেই সনদ এখনো প্রকাশ করা হয়নি শহীদ বীরদের তালিকা। প্রতিটি মানুষ চান যে জুলাই বিপ্লবের সনদকে সামনে